সে দূর, দূরত্ব বোঝাচ্ছে, রাইট? দরকার দূর হবে। তারপরে দরকার দূর, দূরত্ব সংক্রান্ত যা থাকবে সব জায়গায় হবে দরকার দূর হবে, আর অন্য সকল ক্ষেত্রে হবে দশকার দূর হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? আমরা এবার সামনে যাব। আরটা লেখো, অনু। অনদরকার নু, আর একটা অনস্বীকার নু। আচ্ছা, অনু কোথায় কথা হবে একটু খেয়াল করো। অনু হবে অনুর, অনদরকার নু রসিন্যর, অনুর। তারপর হচ্ছে যে অনূর্ধ্ব, অনুদিত। তারপর হচ্ছে যে অন্দুপের, অনুর, অনূর্ধ্ব, অনুদিত, অন্দুপে। এই চারটা জায়গায় অনু হবে। অন্দুপে, অনুর, অনূর্ধ্ব, অনুদিত, অন্দুপে, এই চারটা জায়গায় অনূর্ধ্ব হবে। আচ্ছা, অনধিকার নু, অনু, অনুর, অনূর্ধ্ব, অনুদিত, অন্দুপে, এই চারটা জায়গায় অনু হবে। আর অন্য সকল জায়গায়, অন্য সকল জায়গায় অনস্বীকার্য হবে, যেমন অনুমতি, অনুপস্থিত, অনুমতি, অনুপস্থিত। ঠিক আছে, এগুলো হবে। আবার বলছি, অনধিকার অনু হবে অনুর, অনূর্ধ্ব, অনুদিত, অন্দুপে, এই চারটা জায়গায় অনু হবে। আর সকল জায়গায় অনস্বীকার্য হবে, অনস্বীকার্য হবে, যেমন অনুমতি, অনুপস্থিত, এগুলো হবে, রাইট? ওকে। তার মানে আমি আবারও বলছি, তোমাদের খেয়াল করো, আমি জাস্ট তোমাদের কয়েকটা নিয়ম পড়াইছি। নাম্বার ওয়ান, প্রথমটা ছিল ভাষা বা জাতির ক্ষেত্রে অস্বীকার হবে ইংরেজি, ফার্সি। যদি ইয় থাকে শেষে প্রত্যয়, তাহলে ফরাসি ও ইংরেজি এগুলো হচ্ছে দীর্ঘিকার দেওয়া হবে। এক নম্বর। দুই নম্বরে পড়েছিলাম আমি যে যদি শেষে আলী থাকে, যেমন সোনালী, রূপালী, তাহলে অবশ্যই অস্বীকার হবে। আর নামের ক্ষেত্রে যা আছে তাই থাকবে, এর পরিবর্তন হবে না। যদি অ অথবা আ থাকে তাহলে দন্তাস্ব হবে, আর অন্য কোনো স্বরবর্ণ এরপর সবসময় মূর্ধন্য ষ হবে, বলছিলাম। যেমন পুরস্কার, নমস্কার দন্তাস্ব দিয়ে, আবিষ্কার মূর্ধন্য ষ দিয়ে, রাইট? মুমূর্ষ মূর্ধন্য ষ দিয়ে। এরপর বলছিলাম দূর দূর মানে দূরত্ব সংক্রান্ত যা থাকবে, যেমন দূরবর্তী, দূরবর্তী, তারপরে দুর্বার গিরি। তারপর আমরা কি বলছিলাম যে দুর্গম গিরি, কান্তার মোর দুস্তর পারাবার। এই দুর্গম মানে কি বলতো, কাছে না দূরের? অনেক দূরের। গিরি মানে পাহাড়, দূরের পাহাড়ের কথা বলছে। তো এখানে দীর্ঘকার হবে, রাইট? তার মানে এই দীর্ঘকার হবে কোন জায়গায়, রস্যকার হবে কোন জায়গায়, একটু খেয়াল রাখতে হবে তোমাকে, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। আর অনু হয়েছে বলছি, অনু কোথায় কথা হবে দীর্ঘকার দিয়ে? অনুর, অনূর্ধ্ব, অনুদিত, অন্তপে, এই চারটা জায়গায় অনু দীর্ঘকার দিয়ে হবে। আর বাকি সকল জায়গায় অনু হবে রস্যকার দিয়ে, বলে বা অনু সব জায়গায় কি হবে বলতো, রস্যকার দিয়ে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 10 মিনিট। ওকে, এবার দেখি আমরা নেক্সট যে জিনিসটা করা যায়, সেটা যদি খেয়াল করে তোমরা। আমরা এরপরে চলে যাচ্ছি আমরা কশিকের কি আর কদিকের কি। এই কশিকের কি আর কদিকের কি, কশিকের কি হলো প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ অথবা না থাকে, উত্তর হ্যাঁ অথবা না থাকলে কশিকের কি হবে। আর প্রশ্নের উত্তরে যদি বিস্তারিত থাকে, কি থাকে বলতো, বিস্তারিত, বিস্তারিত থাকলে কদিকের কি হবে। প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ অথবা না থাকে তাহলে কশিকের কি হবে, আর বিস্তারিত থাকলে কদিকের কি হবে। উত্তরে হ্যাঁ অথবা না থাকলে কশিকের কি হবে, বিস্তারিত থাকলে কদিকের কি। যেমন হ্যাঁ অথবা না, তুমি কি খাইছো, তুমি কি খাইছো, রসিকের দিয়ে বলছি আমি, তুমি কি খাইছো, কশিকের কি দিয়ে লিখছি, উত্তর লাগবে হ্যাঁ। বুঝছো? তুমি কি খাইছো, রসিকের দিয়ে উত্তর হবে কি হ্যাঁ। যদি বলে দীর্ঘিকার দিয়ে লিখছি, যদি দীর্ঘিকার দিয়ে বলি, তুমি কি খাইছো দীর্ঘিকার দিয়ে, তুমি কি খাইছো দীর্ঘিকার দিয়ে, উত্তর হবে ভাত, ডাল ইত্যাদি। বাস। আশা করি বুঝতে পেরেছো। কশিকের কি আছে, উত্তর যদি হ্যাঁ অথবা না থাকে তাহলে কশিকের কি হবে, আর যদি বিস্তারিত থাকে তাহলে কদিকের কি হবে। ওকে, যেটা বুঝতে পারছি, ক্লিয়ার সবাই?
আমি তো তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি বুঝছো? রসিকের দিয়ে হবে, কশিকের কি দিয়ে? তাহলে যদি কশিকের কি দিয়ে তোমরা কি বুঝছো, তাহলে কশিকের কি দিয়ে বলবো? তাহলে উত্তর হবে হ্যাঁ। যদি তোমরা কি বুঝছো, উত্তর বলবা বাংলা বানান। কি বলবা? বাংলা বানান। তার মানে তোমরা দেখবে ছোটবেলা থেকে পড়াশোনা করছো, অনেক টিচাররা বলে বাক্য কাকে বলে, কত প্রকার, কি কি, এভাবে প্রশ্ন করে, তাই না বলো? প্রশ্ন করে কি কি। এটা কি তোমার কাছে বিস্তারিত জানতে চাইছে? না। তুমি যদি এভাবে বলে বাক্য কাকে বলে কতবার কি, তুমি উত্তর দিবে কি জানো? তোর কাছে হ্যাঁ, বাস উত্তর শেষ। কারণ সে তোমার কাছে কদিকে আর কি বলেনি। তো যে টিচার তোমাকে প্রশ্ন করছে ওই টিচার ভুল করছে, তুমি তো ভুল করতে পারো না। যেহেতু কষাকের কি দিয়ে চাইছে, তার উত্তর কি হতে পারে? হ্যাঁ অথবা না হতে পারে। তো তার কি তাহলে উত্তর কি জানতে হবে? কি কদিকে আর কি দিয়ে, যে কত প্রকার ও কি কি জানতে হবে। হ্যাঁ, দেখে আমি যে করে পড়াইছি বাংলা বানান তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, খেয়াল করো, দেখি তোমরা বলো তোমরা পারো কিনা। তোমরা দেখি আমি যে কয়েকটা নিয়ম বলছি তোমরা একটু দেখি পারো কিনা, একটু খেয়াল করো বাংলা বানান। হ্যাঁ, এক নম্বরে ভাষা বা জাতির ক্ষেত্রে রস্বীকার হবে, আর অন্য সকল জায়গায়, আর যদি শেষে ইও থাকে তার দীর্ঘার হবে, ব্যাস। আরেক নম্বর, দুই নম্বর হয়েছে যে যদি আলী থাকে শেষে তাহলে সবসময় রস্বীকার হবে, এবং সোনালী রূপালী, আর নামের ক্ষেত্রে যা আছে তাই থাকবে। আর যদি এমন হয় যে আহ যদি অ অথবা আ থাকে তার দন্তাস্য হবে, অন্য কোনো স্বরবর্ণ থাকলে মূর্ধন্য ষ হবে, বাস। দূর দূর দূরত্ব বোঝালে, আর যদি দূরত্ব না বোঝে তার দশকার দূর। অনুর অন্দুপে অনুধিত অনূর্ধ্ব, এই চারটা দীর্ঘকার দিয়ে, আর বাকি সব জায়গায় অনুরস্যকার দিয়ে। কশিকার কি আছে? হ্যাঁ অথবা না। কদিকার কি আছে? বিস্তারিত থাকলে কদিকার কি হবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? আমার ঝটপট কমেন্টস করো, যে কটা পড়াইছে সবাই বুঝছো কিনা। যে কটা পড়াইছে কটা বুঝছো কিনা, সবাই ঝটপট কমেন্টস করো। যে কটা পড়াইছি এই কটা বুঝছো কিনা, বাংলা বানানের। যে কটা পড়ছো এই কটা বুঝছো কিনা বাংলা বানানের, ঝটপট কমেন্টস করো। যে কটা পড়াইছি সে কটা বুঝছো কিনা বাংলা বানানের, এটা কমেন্টস করে জানাও। ওকে, এখন আমি যাচ্ছি, আজকে আরেকটা টপিক আছে, নাম হচ্ছে যে পুরুষ ও স্ত্রী শব্দ। নাম লেখো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মানে কি জানো? মানে বেড়া বেড়ি, মানে ছেলে মেয়ে, বুঝতে পেরেছো? পুরুষ স্ত্রীবাচক শব্দ। তোমরা পুরুষ স্ত্রী শব্দ বললে তোমরা হয়তো বলবো অনেক কঠিন বা এসে। পুরুষ স্ত্রী শব্দটা হলো কি হতে পারে? পুরুষ স্ত্রী শব্দটা আমরা দেখি কি, এটা দুই ভাবে হতে পারে, একটা সাধারণ অর্থে। সাধারণ অর্থে যেমন, সাধারণ অর্থে কি হতে পারে? যেমন আমি দেবো, সাধারণ অর্থে কি হতে পারে? ছেলে মেয়ে। ছেলে মেয়ে সাধারণ অর্থে, সাধারণ। যদি বলি পতি পত্নী অর্থে, পতি ও পত্নী অর্থে, যেমন বাবা মা, স্বামী স্ত্রী। আচ্ছা, আমি আবার বলছি, সাধারণ অর্থে কি কি? ছেলে মেয়ে। আর পতি ও পত্নী কি? বাবা মা স্বামী স্ত্রী। বাবা মা স্বামী স্ত্রী। আচ্ছা, এই পুরুষ স্ত্রী শব্দ মানে এসে যে এই বেড়া আর বেড়ির দুই ভাবে আসতে পারে, একটা ছেলে মেয়ে হয়ে আসতে পারে সাধারণ অর্থে, বালক বালিকা, না, তারপর নায়ক নায়িকা। পতি ও পত্নী মানে হচ্ছে স্বামী স্ত্রী, বাবা মা দাদা দাদি, এগুলো হয়ে আসতে পারে। এগুলো পরীক্ষা আসে না এভাবে, তাহলে আসবে কিভাবে? আসতে পারে এভাবে যে স্টার দিয়ে দেখো, শেষে, শেষে কি বলতো, শেষে ইকা আনি নি যুক্ত হয়ে, শেষে ইকা আনি নি যুক্ত স্ত্রীবাচক শব্দ হয়। শেষে ইকা আনি নি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়। শেষে ইকা আনি নি স্ত্রী যুক্ত হয়ে, ইকা আনি নি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়। তো ইকা যদি বলি শেষে, তাহলে ইকা যদি বলি তাহলে বালক বালিকা, বালক বালিকা ইকা আসছে। আনি যদি বলি, যেমন মেথর, মেথর আনি,
গুপি গুপি হয়ে যায় গোপিনী, মানে গোয়ালি থেকে গোয়ালিনী আর কি। গোপী। আচ্ছা, শেষে নিয়ে আসছে। এখানে আনি আসছে শেষে, এখানে ইকা আসছে, এখানে নিয়ে আসছে। তাহলে যদি শেষে কি আসছে, ইকা আনিনি, শেষে ইকা আনিনি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়েছে। শেষে ইকা আনিনি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়েছে, স্ত্রীবাচক শব্দ। সবাই দেখো ঝটপট। শেষে ইকা আনি নি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়। আচ্ছা, একটা পুরুষকে একটা স্ত্রীবাচক শব্দ করতে হয়েছে, কি কি যুক্ত করছি? ইকা, আনি, নি, এগুলো যুক্ত করে একটা পুরুষকে একটা স্ত্রীবাচক শব্দ করছি। হয়েছে কি হয় নাই? হয়েছে। এটা আনছেন নাগের, লাগবে না। নায়ক নায়িকা শেষে ইকা, শেষে ইকা আসতে সবসময় কি হয়ে যাবে বলতো? স্ত্রীয় শব্দ হয়ে যাবে ইকা দিয়ে। আনি এসে যুক্ত হবে আনি দিয়ে, মেথর মেথর আনি, চাকর চাকরানি। গোপী যুক্ত, গোপী নি শেষে নিযুক্ত হয়েছে। এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে না, এটা আসবে না। তাহলে আসবে কিভাবে ভাইয়া? ইকা, আমি উদাহরণ দিচ্ছি, দেখো এবার। নাটক নাটিকা, নাটক, আমি বলছি নাটিকা, এখানে ইকা আসছে। নাটকটা কি বলছি দেখো তো, নাটিকা, ইকা, ইকা আছে, বাস, এখানে ইকা আছে। নাটক নাটিকা, নাটিকা ইকে আছে না? আছে। নাটক নাটিকা। আর আমি যদি বলি যে পুস্তক, পুস্তিকা, নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, এই পুস্তিকার ভিতরে এখানে ইকা আছে। কি আছে ইকাটা? এই যে রশ্মি কাকার ইকা। তার মানে এই ইকাটা এই দুটো যুক্ত হয়েছে। আচ্ছা তোমরাই বলো, নাটক কি পুরুষ, নাটিকা কি স্ত্রী? ও না। পুস্তক কি পুরুষ, পুস্তিকা কি স্ত্রী? না। তার মানে এটা পুরুষ স্ত্রী শব্দ না। তার মানে নাটকটা হচ্ছে যে আমরা দেখি 2 ঘন্টা 3 ঘন্টা দেখি, আর নাটিকা হয়েছে যে এর ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র অংশ, অল্প ব্যবহৃত হয়। যেমন নাটক হচ্ছে 2-3 মিনিট বা 5 মিনিট এরকম, নাটিকা হচ্ছে অনেক বড়, নাটক হচ্ছে অনেক বড়। তার মানে এটা নাটক থেকে নাটিকা, পুস্তক থেকে পুস্তিকা, এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে। পাশে কি লিখবা? ক্ষুদ্র অর্থে। এই ইকাটা, এই যে ইকাটা, এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। লেখো পাশে ইকাটা স্ত্রীবাচক শব্দ না হলে, ইকাটা স্ত্রীবাচক শব্দ না হলে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়, ক্ষুদ্রার্থে। ইকাটা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়। আবার বলছি, ইকাটা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়। ইকাটা কি অর্থে ব্যবহৃত হয়? ক্ষুদ্রার্থে। একজন প্রশ্ন করছেন যে ভাইয়া, এগুলো শেষ করার পর লেকচার 1-এর বাংলা বাংলা ইতিহাস বর্ণনা করলে ভালো হয়। বাংলা বাংলা ইতিহাস আমি কি পড়াবো? তোমরা বলো। মানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মহাভারত, এগুলো, এগুলো তো আজ পর্যন্ত কখনো ঢাকা ভার্সিটি আসে নাই। তো তুমি আমাকে বলো যে ভাইয়া এটা কোন বিশ্ববিদ্যালয়ে আসবে, তাহলে আমি পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে, আমাকে একটু বলে দিলে, লিখে দিলে বেটার হয়। তারপর আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি যে এটা শুধু আমি বলছিলাম গত ক্লাসে যে এই টপিক্সটা যেহেতু বোঝানোর কিছু নয়, এটা মুখস্থ করার বিষয়। সিটে যে কটা জিনিস আছে তথ্য, এটা মুখস্থ করে নাও। বলছিলাম কিনা? বলেছি, রাইট। তারপর তোমাদের আগ্রহ দেখে আমি খুবই ভালো লাগলো যে তোমরা অনেক বেশি সবকিছু, কোনো কিছু বাদ দাও না। খুবই ভালো, এটা অমায়িক একটা জিনিস। সব পড়ো, ঠিক আছে, সমস্যা নেই। আটকে যাচ্ছে, নেটের সমস্যা একটু একটু, এই জন্য আর কি। আর আচ্ছা দেখো তো, এদিকে তাকাও। নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, শেষে ইকা আছে কি নাই? আছে। যদি শেষে ইকা থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষুদ্র অর্থে আসে। তো আমি আনি দিয়া দুটো উদাহরণ দিচ্ছি, আনি দিয়া। এই যে হিম হচ্ছে বরফ খণ্ড, আর হিমানি শেষে আনি আসছে। কি আসছে? শেষে আনি আসছে। আচ্ছা হিম কি পুরুষ, হিমানি কি স্ত্রী? না। কিন্তু শেষে আনি আসছে, স্ত্রী আছে কইছে না। হিম হচ্ছে বরফ খণ্ড, আর হিমানি হচ্ছে বরফের পাহাড়। মানে বৃহৎ অর্থে আসতেছে আনিটা এখানে, তাই তো? দেখি আর উদাহরণ দিচ্ছি। অরণ্য, অরণ্য মানে হচ্ছে যে বন। আর অরণ্যানি, অরণ্যানি শেষে আনি আছে, এই আনিটা হচ্ছে যে বৃহৎ অনেক বনের সমষ্টিকে অরণ্যানি বলা হয়। তো এই যে হিম, হিমানি, অরণ্য, অরণ্যানি, এটা কি সংক্ষিপ্ত? এটা কি ক্ষুদ্র অর্থে? নো। এটা হচ্ছে,
এটা হচ্ছে বৃহৎ অর্থে, বলে কি অর্থে বলো তো? বৃহৎ অর্থে। তো এটার পাশে দেখো বৃহৎ, এটার পাশে কি লিখবে? বৃহৎ লেখো, দ্রুত লেখো, এটার পাশে বৃহৎ লেখো। হিম হিমানি অরণ্য অরণ্যানি, এই যে আনিটা, এই আনিটা হচ্ছে বৃহৎ অর্থে। ইকা ক্ষুদ্র অর্থে লেখো, আনি বৃহৎ অর্থে লেখো। ইকা ক্ষুদ্র অর্থে লেখো, আনি বৃহৎ অর্থে লেখো। ইকা ক্ষুদ্র অর্থে কি কি উদাহরণ দিচ্ছে? দুইটা, নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা। আর আনি বৃহৎ অর্থে দিচ্ছে দুইটা উদাহরণ, অরণ্য অরণ্যানি আর হিম হিমানি। অরণ্য অরণ্যানি আর হিম হিমানি, এটা বৃহৎ অর্থে আসছে আনিটা। তা আনিটা কি অর্থে আসে বলতো? বৃহৎ অর্থে আসছে। ইকা ক্ষুদ্র অর্থে আসছে, আর আনিটা বৃহৎ অর্থে আসছে। আবার বলছে ইকা ক্ষুদ্র অর্থে আসছে, আর আনিটা বৃহৎ অর্থে আসছে। ইকে ক্ষুদ্রার্থে আসছে, আরেকটা বৃহদার্থে আসছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা যাচ্ছি যে এই যে নিটা, এই যে নি বেচারা, এই নি বেচারা এখানে কি অর্থে আসতে পারে? আমি যে ফকির ফকিন্নি যদি বলি, ডাক্তার যে ডাক্তার নি বলি, এই যে যদি আমি বলি ডাক্তার, আমি বলছি ডাক্তার থেকে ডাক্তার নি, ডাক্তার থেকে ডাক্তার নি, এই যে নিটা আসছে, এই নিটা, এটা কি অর্থে বলতে পারবা? তুমি যে ডাক্তারকে তুমি যদি বলো ডাক্তার নি, তুমি যদি ফকিরকে বলো ফকির নি, তাহলে তার খুব ভালো লাগবে, সে বিরক্ত ফিল করবে। বিশেষ না হলে আজকে বাইরে দেখবা কারণ মহিলা যে যাচ্ছে ভিক্ষা করতে, তারা যদি বলে এই ফকির নি, তাহলে তার মেজাজ গরম হয়ে যাবে। ঠিক ডাক্তার ডাক্তার নি বলো, তার মেজাজ গরম হয়ে যাবে, রাইট? তবে ডাক্তার নি, ডাক্তার, এটা হচ্ছে অবজ্ঞা অর্থে, অবজ্ঞা। লেখো অবজ্ঞা অর্থে, লেখো অবজ্ঞা অর্থে। তার মানে এই যে শেষে ইকা আনি নি যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ হয়েছে। আবার ইকাটা আনিটা নিটা এটা বিভিন্ন অর্থ আসতে পারে। ইকাটা আসতে পারে ক্ষুদ্র অর্থে, আর সরি ইকাটা আসতে পারে, হ্যাঁ, ক্ষুদ্র অর্থে। আর আনিটা আসছে কি অর্থে? বৃহৎ অর্থে। আর নিটা আসছে কি অর্থে? অবজ্ঞা অর্থে। বাস, তিনটা ক্লিয়ার হয়েছে? তিনটা সবাই ক্লিয়ার হয়েছে? তিনটা ক্লিয়ার হয়েছে? ইকা আনি নি, তিনটা কোনটা কোন অর্থে সে বুঝে আসছে? ইকে হয়েছে ক্ষুদ্র অর্থে, আনি হয়েছে বৃহৎ অর্থে, আর নি হয়েছে অবজ্ঞা অর্থে। যদি এই তিনটা যদি স্ত্রীবাচক শব্দ না আসে, যদি তিনটা স্ত্রীবাচক শব্দ না হয়, তাহলে এরকম বিভিন্ন অর্থে আসতে পারে। বাস, বুঝে আসছে তিনটা? বুঝে আসছে তিনটা? আমরা এখন যাচ্ছি, এটাকে আমরা আরেকটু জিনিস, আরেকটু মডিফাই করি, তাই তো? দেখি আমরা কিভাবে মডিফাই করা যায়, অন্য কিছু দেখি। এই যে এই যে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ পড়ছি, এমন কিছু পুরুষ আছে যেগুলো কোনো স্ত্রীবাচক শব্দ নেই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এগুলোকে। এটা বলা হয় নিত্য পুরুষ। বলে কি পুরুষ? নিত্য পুরুষ বাচক শব্দ। এমন কিছু পুরুষবাচক আছে, এর স্ত্রীবাচক শব্দ নয়, এটা নিত্য পুরুষবাচক বলা হতে পারে। নিত্য পুরুষবাচক শব্দ ঝটপট এগুলো লিখে ফেলো, এটা বইতেও আছে, শীটে, সব জায়গায় আছে, রাইট? নিত্য পুরুষবাচক শব্দগুলো কি কি হতে পারে? নিত্য পুরুষবাচক শব্দগুলো হতে পারে যেমন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, কবিরাজ, কবিরাজ, সেনাপতি। রাষ্ট্রপতি, কবিরাজ, সেনাপতি, যোদ্ধা, তারপরে হচ্ছে ঢাকি, অকৃতদার, কৃতদার, আচ্ছা, পুরোহিত। আবার বলছি, রাষ্ট্রপতি, কবিরাজ, সেনাপতি, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কিরদার, পুরোহিত, এগুলো সব হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ, এগুলো তোমরা পাবা কোথায়? লেকচার শিটে আছে আমাদের, আমাদের পারাবার বইতেও আছে, সুন্দর গল্প আছে, দেখে নিতে পারো এগুলো, হ্যাঁ। নিত্য পূর্বের শব্দগুলো কি কি? রাষ্ট্রপতি, কবিরাজ, সেনাপতি, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, মানে কি জানো? অবিবাহিত, কৃতদার, পুরোহিত, পুরোহিত, এগুলো হচ্ছে যে কি? নিত্য পুরুষবাচক শব্দ হয়েছে এগুলো, যেগুলো কোনো স্ত্রীবাচক শব্দ নেই। এগুলো কি নেই বলতো? কোনো স্ত্রীবাচক শব্দ নেই। এগুলো পূর্ববাচক শব্দগুলার কোনো স্ত্রীবাচক শব্দ নেই। আবার এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলো কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন এর নাম হচ্ছে নিত্য স্ত্রী, বলো কি বলো? নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক। মানে এমন কিছু শব্দ আছে, বা এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে
যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। যে আমি যদি বলি এভাবে, বলবো, তোমরা রেডি, প্রস্তুত তোমরা নেওয়ার জন্য? পেতনি। এই পেতনি। এই শাকচুন্নি। কি বলছি আমি? পেতনি, শাকচুন্নি। ঠিক আছে? পেতনি, শাকচুন্নি। এই বিধবা। কি বলছি বলতো? বিধবা। পেতনি, শাকচুন্নি, বিধবা। তারপরে সে অন্তঃসত্ত্বা। ঠিক আছে? অন্তঃসত্ত্বা। পেতনি, শাকচুন্নি, বিধবা, অন্তঃসত্ত্বা। তার কুলোটা। কুলোটা কি মানে জানো? কুলোটা হচ্ছে যে, যে নারী সবসময় পরকিয়া করে, ওই নারীকে বলা হয় কুলটা। ঠিক আছে? মানে বুঝতে পেরেছো? ওকে। পেতনি, শাকচুন্নি, বিধবা, অন্তঃসত্ত্বা, কুলোটা। এরপর যদি আমি বলি যে সুজলা, সুফলা, সৎমা। সৎমা, আচ্ছা। এরকম আছে, কি বলছে? পেতনি, শাকচুন্নি, বিধবা, অন্তঃসত্ত্বা, কুলটা, সুজলা, সুফলা, সৎমা। আরো অনেক আছে, যেমন ডাইনি। আসলে লিখিনি না। ডাইনি বুড়ি বলি আমার, ডাইনি বুড়ি। ডাইনি কি ছেলেদের ক্ষেত্রে হয়? হয় না। ডাইনি কাদের ক্ষেত্রে হয় বলতো? মেয়েদের ক্ষেত্রে হয়। তারপরে এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ আছে। ডাইনি, পেতনি, শাকচুন্নি, বিধবা, অন্তঃসত্ত্বা হয়ে গেল। অবশেষে কুলটার মতো আচরণ করা মানে সুজলা, সুফলা, সৎমা। সে অর্ধাঙ্গিনী হয়ে গেছে। সৎমা কি বলতো? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী, সৎমা কি হয়েছে? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী, সৎমা কি? অর্ধাঙ্গিনী। শুধু তাই না, এই যে অর্ধাঙ্গিনী হলো, এই যে সৎমা, অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা, সুজলা, সুফলা, সৎমা, এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখো। এগুলো আছে তো, আরো আছে সুন্দর করে আমাদের লেকচার শিটে আছে। আবার আমাদের পারাবার যে বইটা দেওয়া তোমাদের হাতে দেওয়া হয়েছে, ওটার ভিতরে সুন্দর করে দেওয়া আছে গল্প আকারে। দেখে নিতে পারো তোমরা চাইলে। ওকে, আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। আহ নিত্য পুরুষবাচক শব্দ মানে যে পুরুষগুলোর স্ত্রীবাচক শব্দ নেই, নিত্য পূর্বের শব্দ যেগুলো যেগুলোর স্ত্রীর শব্দ নেই, আমরা সেগুলো বলতে পারি কি? যেমন আমরা বলি ডাইনি, পেতনি, সরি পূর্ববাচক, রাষ্ট্রপতি, কবিরাজ, সেনাপতি, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কৃতদার, পুরোহিত। এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। অর্থাৎ এগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। আবার এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলোটা, অন্তঃসত্ত্বা, বিধবা, সুজলা, সুফলা। আবার ললনা বলি আমরা, কি বলি? ওই ললনা বলে গান গাই না আমরা? ওই ললনাটাও কিন্তু নিত্য স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? আবার কি বলি আমরা? অর্ধাঙ্গিনী। কি বলি? অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা। অর্ধাঙ্গিনী কি বলতো? অর্ধাঙ্গিনী কি বলতো? অর্ধাঙ্গিনী হচ্ছে অন্তঃসত্ত্বা। তার মানে আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলা বলছি, সবগুলো আমরা বাইরে গেছি। এই নিত্য পুরুষ আর নিত্য স্ত্রীবাচকটা আমরা কোশ্চেন যদি আসে, তাহলে এই দুইটার মধ্যে আসে আর কি। এই দুটো ইম্পর্টেন্ট। এগুলো শিটে বা বইতে আরো ডিটেলস পড়ে নিবা। ওকে। তার মানে আমরা বুঝে গেলাম আজকে যা পড়াইছি, প্রথম থেকে বলছি। প্রথমে আজকে আমরা এসে পড়াইছিলাম সন্ধি। সন্ধিটা পড়াইছিলাম স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধির আমরা উদাহরণগুলো আমরা দিয়েছিলাম। উদাহরণগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম যে এইভাবে এভাবে ব্যাখ্যা করতে হবে, রাইট? একদম দেখিয়ে দিয়েছিলাম। তারপর আমরা পড়াইছিলাম আজকে বাংলা বানানের কিছু নিয়ম পড়াইছি। যেমন ভাষা বা জাতির ক্ষেত্রে রস্যিকার আলি থাকলে, অ অথবা আ থাকলে, তারপরে হচ্ছে দীর্ঘিকার রস্যি কশিকার কি থাকলে, কদিকার কি থাকলে, ইত্যাদি এগুলো আমরা পড়াইছিলাম। দদরকার দূর থাকলে কি হয়, আর অনু থাকলে, অনু অনু থাকলে কি হয়, সেটা আমরা পড়াইছি, রাইট? আমরা আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে আমরা ওখানে আজকে দেখছি পুরুষ স্ত্রীয় শব্দ। এই পুরুষ স্ত্রীয় শব্দটার ভিতরে, এটার ভিতরে দুই হয়, বা পুরুষ মানে সে বেড়া, আর পুরুষ স্ত্রীয় শব্দ হচ্ছে বেডি, মানে পুরুষ আর মহিলা, রাইট? কিভাবে পড়াইছি? দুই ভাবে। একটা হচ্ছে পতি পত্নী অর্থে, স্বামী স্ত্রী বা ইত্যাদি। আর একটা হচ্ছে সাধারণ অর্থে, আমরা সবাই আর কি, ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, এটা সাধারণ অর্থে। আমরা এটাকে আবার শেষে যুক্ত হয়েছে কি কি, ইকা, আনি, নি যুক্ত করছি শেষে, তাহলে যুক্ত করে এগুলা স্ত্রীবাচক শব্দ হয়েছে। আমি বলছিলাম যে বালক বালিকা, ইকা যুক্ত স্ত্রীবাচক হয়েছে। আবার বলছিলাম যে চাকর চাকরানী, মেথর মেথরানী শেষে আনি যুক্ত স্ত্রীবাচক হয়েছে। গোপী গোপীর শেষে নি যুক্ত স্ত্রীবাচক হয়েছে। আচ্ছা, যদি স্ত্রীবাচক শব্দ না হয়, যদি অন্য কোনো শব্দ আসে, তাহলে কি হয়? যেমন নাটক, নাটিকা,
ইকা যুক্ত হয়েছে, কিন্তু এই শব্দটা স্ত্রীবাচক শব্দ নয়। পুস্তক পুস্তিকা ইকা যুক্ত হয়েছে, এটা স্ত্রীবাচক শব্দ নয়। তার মানে এটাকে আমরা বলতেই পারি এটা ক্ষুদ্র অর্থে আসছে। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। আমরা বলতে পারি তারপরে হিম হিমানি, হিম হচ্ছে বরফখণ্ড, হিমানি হচ্ছে বরফের পাহাড়। অরণ্য হয়েছে যে বন, আর অরণ্যানী হচ্ছে যে অনেকগুলো বনের সমষ্টিকে অরণ্যানী বলে, মানে বৃহৎ অর্থে আনিটা। নিটা অবজ্ঞ অর্থে, যেমন ডাক্তার, ডাক্তার নিটা অবজ্ঞ অর্থে আসছে। তারপর নিত্য পুরুষবাচক বলেছি আমরা, যে পুরুষের কোনো স্ত্রীবাচক শব্দ নেই। রাষ্ট্রপতি, কবিরাজ, সেনাপতি, যোদ্ধা, ঢাকি, কৃতদার, অকৃতদার, পুরোহিত। আমরা স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক শব্দ বলেছিলাম যে স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন আমরা বলেছিলাম কি, ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলুটা, অন্তঃসত্ত্বা, বিধবা, তারপর হচ্ছে যে আহ কলঙ্কিনী, সুজলা, সুফলা, ললনা ইত্যাদি বলেছিলাম আমরা, রাইট? আমাদের আজকের টপিক্স এর ভিতরে আরেকটা আছে বিপরীততা শব্দ। বিপরীত শব্দ রয়েছে যে বিবেচনা অংশ, এটা পড়ানোর কিছু না, এটা মুখস্থ বিষয়। বিপরীত শব্দ, ভালো বিপরীত কি? মন্দ। ভালো বিপরীত কি? মন্দ। ব্যাস। এরকম এই টাইপের বিপরীত শব্দ শব্দ এগুলো মুখস্থ বিষয়, মুখস্থ তোমরা করে নিবা। তবে চেষ্টা করো বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে বেশি যাবা আর কি, বিপরীত শব্দ, হ্যাঁ। অপরিচিত সোনার তরী। অপরিচিত সোনার তরীটা বাসায় তোমরা অবশ্যই পড়তে হবে। যে মাঝি কিভাবে একলা বসিয়াছিল, বসে বসে কি ভাবছিল, তারপর এইভাবে আগে কল্পনা করবা কবিতাটা। কল্পনা করার পরে তারপর নিজে বাসায় নিজের মধ্যে একটা থিম তৈরি করে ফেলবা, যে ঠিক আছে এটা অপরিচিত কি? অপরিচিত তুমি একটা একটা নিজে একটা সিনেমা তৈরি করবা, তুমি একজন প্রডিউসার। তোমাকে সিনেমা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তুমি সিনেমা তৈরি করবে কিভাবে? তুমি নায়ক নায়িকা ঠিক করবা, আর নায়কের নাম হলো কি বলতো? নায়কের অপরিচিতা গল্পের নায়কের নাম কি বলতো সবাই দেখি? এটা তো, এটা অ্যাটলিস্ট এটা তো পারো। হুম। কি? অনুপম। নায়কের নাম কি বলতো? কল্যাণী। তো নায়ক নায়িকা ঠিক করলাম, আমাদের এখন ঠিক করতে হবে কাকে। প্রত্যেকটা সিনেমাতে একটা ভিলেন দরকার লাগে, তাই তো? এখানে এই সিনেমার ভিলেনটাকে মামা। প্রত্যেক সিনেমার ভিতরে একটা ভালো চরিত্র থাকে, ক্যারেক্টার থাকে, নাম কি এখানে? শম্ভুনাথ বাবু, রাইট? প্রত্যেক সিনেমার নায়কের সাথে কিছু মানুষ থাকে, নায়কের সাথে কে আছে? নায়কের বন্ধু হরিশ আছে, বাস। আর নায়কের সাথে, নায়িকের সাথে কে আছে? দুই তিনজন বা তিন চারজন কে আছে বলতো? বাচ্চা কাচ্চা আছে, রাইট? তাহলে সিনেমা প্রস্তুত, সকল ক্যারেক্টার ঠিক করেছি। তো ঠিক করার পরে সিনেমার প্রস্তুত করতে হবে। কোথায় সিনেমার শুরুটা কি হবে, শেষটা কি দিয়ে শেষ হবে, যে কোথায় ট্রেনের বা শেষ দেখাটা কোথায় হয়েছিল, তারপর হচ্ছে যে তারা বিয়ে করতে যাওয়ার পরে কি কি হয়েছিল কাহিনী, পুরো কাহিনী তুলে ধরবা, রাইট? মানে পুরোটা গল্প এবং কবিতা যখন পড়বা, এটা পুরোটাকে মাথার ভিতরে সেট করে নিবা। পুরোটা তো তুমি মনে করো তুমি একজন প্রডিউসার, তুমি এইভাবে পড়াশোনা করবা, মনে থাকবে। একদম পুরোটা থিম মাথা ঢুকাবা, কোন কোন জায়গায় থামছে, কি কি গাছের নাম নিচে বসছে, কি কি গাছ ছিল, কোন কোন সময়টা ছিল, তারপর কারা কারা ছিল এখানে, কি কি কথাগুলো বলছে, সমাজের জন্য একটা মেসেজ কি ছিল, এগুলো একটু বেশি বেশি পড়বা গল্পের ক্ষেত্রে বা প্রবন্ধের ক্ষেত্রে। আর কবিতা সবসময় মাথায় রাখতে হবে, কবিতা সবসময়, কবিতা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কবিতার আকারে পড়বা। একটা কবিতা যখন পড়বা তখন থিমটা মাথায় ঢুকাবা। যেমন মনে করো সোনার তরী। সোনার তরী মাথায় পড়ার সময় ভাবতে হবে তোমাকে যে কি হয়েছে এখানে, ঘটনাটা কি হয়েছে সোনার তরী। একটা মাঝি একা একা বসে আছে, সে সে কোথায় বসে আছে? সে কুলে বসে আছে বা একটা জায়গায় বসে আছে। তার টার্গেট ছিল কি, এত সারা জীবন এত সাহিত্য রচনা করছি, এত কিছু করছি, আমি রবীন্দ্রনাথ বলতেছি, এত কিছু করছি, এত সাহিত্য, এত এত কিছু করলাম জীবনে, এবার আমি কি করব, কোথায় যাবো? আমি চতুর্দিকে অন্ধকার দেখতে পাচ্ছি, আমি কোনো স্বাভাবিক পরিস্থিতি দেখতে পাচ্ছি না, আমি এগুলো কার হাতে তুলে দিব, কার হাতে তুলে দিব? এগুলো ভাবতে ভাবতে সে অন্ধকার হয়ে গেছে তার জীবনটা। যখন অন্ধকার হয়ে গেছে তখন সে হঠাৎ করে চিন্তা করতেছে যে আসলে এখন কে, হঠাৎ করে দেখেছে চতুর্দিকে যে কে না জানি কে জানি আসতেছে। আসার পর তার কাছে মনে হচ্ছে যে ও, দেখে যেন মনে হয় চিনি, আসলে যারা দেখে তারাও চিনে মনে হচ্ছে, কারণ সবাই তার সাহিত্য প্রেমী, সবাই তার সাহিত্য প্রেমিক, সবাই তার কাছে আসছে বিভিন্ন সময়, বিভিন্ন বিভিন্ন কালে, কিন্তু তাকে চিনি মনে হয়। কিন্তু তাকে, সে সবাইকে মনে হয় চিনে, কিন্তু তাকে আবার কেউ চিনে না। এই জন্য সে লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট করছে যে যে আমারে না হয় নাই নাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে সাহিত্য কর্মগুলো আছে, মানে আমার ধানগুলো ক্ষেত, এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর কি, যে আমার যে সাহিত্য কর্মগুলো আছে বা আমার ধান খেতে যে ধানগুলো আছে, সোনার ধানগুলো, এই সাহিত্যগুলো তুমি তোমার নৌকাতে অথবা বা তোমার তরিতে তুমি তুলে নিয়ে চলে যাও। তো সাহিত্যকে নিয়ে আইনি, কিন্তু শেষ পর্যন্ত তার সাহিত্য কর্মগুলো তুলে নিয়ে গেছে। কিন্তু সে খুব কষ্ট করে বলছে যে যে আমার যদি একটু জায়গা দাও তাহলে হয়তো, কিন্তু না, সে এটা বুঝাইছে কবিতা যে সে তার এত কথা সাহিত্যকর্ম, এত কিছু তার জীবনে, এত কিছু অর্জন দেওয়ার মতো কোনো মানুষকে সে পেয়ে যায় নাই। সবাই সবকিছু নিয়ে গেছে, শেষ পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সবাই সবার মতো করে ইউজ করবে, ব্যবহার করবে, কিন্তু দিন শেষে আমি রবীন্দ্রনাথকে কেউ মনে রাখবে না, আমার কথা সবাই ভুলে যাবে, আমার একলাই পড়ে থাকতে হবে, আমার কাছে মনে হবে আমার চতুর্দিকে অন্ধকার, ঘন কালো কুয়াশা অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম টাইপের। এভাবে করে তুমি কবিতাগুলোকে এভাবে করে মাথার ভিতরে সেট করো, মাথার ভিতরে ঢুকাও। আরেকদিন সময় থাকলে আরেকদিন সুন্দর করে পড়াই দেবো আরো করে।
ঠিক আছে? তো ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তোমরা সবাই একটু ভালো করে পড়াশোনা করো। আর কোনো সমস্যা হলে তো আমাকে আমাকে জানোই। আমি শরীফ ওবায়দুল্লাহ সবসময় তোমাদের সাথে থাকবো। তোমাদের যে কোনো সমস্যা আমি সবসময় সাথে আছি, ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।